সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মধ্যপ্রাচ্যে কি নতুন এক বিপজ্জনক বাস্তবতা তৈরি হচ্ছে? যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার দাবি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেবাননে নতুন রাজনৈতিক বিবর্ত, আর একই সময়ে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক টানাপড়েন। প্রশ্ন উঠছে, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য কে দিচ্ছে? ইরান, আরব রাষ্ট্রগুলো, নাকি পুরো মধ্যপ্রাচ্য? আর এই অস্থিরতার মধ্যে কারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সব দিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লেবানন এবং উপসাগরীয় দেশগুলোকে ঘিরে একের পর এক ঘটনা ঘটছে, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা এবং জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতির অন্যতম আলোচিত বিষয় হচ্ছে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা। বিভিন্ন আঞ্চলিক সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। যদিও এসব ঘটনার অনেক তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাগুলো নতুন করে একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সেই প্রশ্ন হল, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে সংঘাতের প্রথম ধাক্কা কারা খাবে? বিশ্লেষকদের একটি অংশ বলছেন, সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সামর্থ্য ইরানের নেই, কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং মিত্র রাষ্ট্রগুলোর সামরিক অবকাঠামো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ বাড়াচ্ছে। এদিকে মার্কিন অস্ত্র বিক্রয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। কুয়েত সহ কয়েকটি দেশ ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, মিসাইল প্রতিরোধ প্রযুক্তি এবং উন্নত মার্কিন সরঞ্জাম কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সমালোচকদের যুক্তি হচ্ছে, আঞ্চলিক উত্তেজনা যত বাড়ছে, অস্ত্র বিক্রয়ের বাজারও তত বিস্তৃত হচ্ছে। তবে ওয়াশিংটনের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের দাবি হচ্ছে, তাদের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এসব প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রগুলির একটি হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বহুবার সতর্ক করেছে, যদি তাদের ওপর বড় ধরনের সামরিক চাপ সৃষ্টি করা হয়, তাহলে তারা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখাতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিম দেশগুলো বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই নৌপথ সবসময় খোলা রাখতে হবে। ফলে হরমুজকে ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এদিকে ইরানকে ঘিরে আরেকটি বড় বিষয় হচ্ছে তাদের পরমাণু কর্মসূচি। তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পারিসর্জিত পরিচালিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আশঙ্কা প্রকাশ করে আসছে যে এই কর্মসূচি ভবিষ্যতে সামরিক মাত্রা পেতে পারে। এই ইস্যুতেই বহু বছর ধরে নিষেধাজ্ঞা, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বারবার বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে তারা রাজি নন। অন্যদিকে পশ্চিম দেশগুলো চাইছে, ইরানের সামর্থ্য আরও কঠোর আন্তর্জাতিক তদারকির আওতায় আনা হোক। এই অবস্থায় নতুন কোনো সমঝোতা হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। প্রিয় দর্শক, লেবাননের পরিস্থিতিও সমানভাবে জটিল হয়ে উঠছে। একদিকে ইসরায়েলের সাথে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে হিজবুল্লাহকে ঘিরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন। লেবাননের পর রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ মনে করে, দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাইরের শক্তির প্রভাব কমানো জরুরি। অন্যদিকে হিজবুল্লাহ এবং তাদের সমর্থকরা বলছে, ইসরায়েলি হুমকির মুখে প্রতিরোধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। এই দ্বন্দ্ব এখন শুধু রাজনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা প্রশ্নেও পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এমন বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি মার্কিন সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন যে প্রকৃত সমস্যা হচ্ছে দখল ও হামলার ধারাবাহিকতা। ফলে লেবানন প্রশ্নে তেহরান ও বেইরুটের মধ্যে প্রকাশ্য মতপার্থক্যও সামনে আসছে। প্রিয় দর্শক, ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও তীব্র বিতর্ক চলছে। গাজা ও ওয়েস্ট ব্যাংকে বেসামরিক হতাহতের ঘটনাগুলো নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বারবার উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে শিশু মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমালোচকরা অভিযোগ করছেন, ফিলিস্তিনি বেসামরিক জনগণের দুর্ভোগের তুলনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা সশস্ত্র গণ্ঠিগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে। তবে বাস্তবতা হল, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, মানবিক সংকট তত গভীর হচ্ছে। প্রিয় দর্শক,
মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইসরায়েলকে ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হওয়া উচিত এবং সেই সম্পর্কের সীমা কোথায়। একদিকে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখা হয়, অন্যদিকে কিছু মহল মনে করে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও ইসরায়েলের স্বার্থ সবসময় এক নয়। এই বিতর্ক নতুন নয়, তবে এই বর্তমান সংঘাত পরিস্থিতিতে এটি আবারও জোরালো হয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিয়েও আলোচনা বাড়ছে। ইরান অভিযোগ করছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সংগৃহীত তথ্য রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আইএইএ বলছে তারা কেবল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ করে। ফলে এই ইস্যুতেও অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে। প্রিয় দর্শক, সবশেষে আসা যাক মার্কিন সামর্থ্য প্রশ্নে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষ থেকে ইরানের মিসাইল মজুদ নিয়ে পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে। কেউ বলছে ইরানের সামর্থ্য অনেক কমে গেছে, আবার কেউ বলছে দেশটির হাতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ মিসাইল ও ড্রোন রয়েছে। স্বাধীন বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা যাই হোক না কেন, ইরান এখনও এমন সামরিক সামর্থ্য ধরে রেখেছে যা সম্ভাব্য সংঘাতকে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আর এই কারণেই সম্ভবত এখনও সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু একটি দেশ বা একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক নিরাপত্তা এবং কোটি কোটি মানুষের জীবন সরাসরি এর দ্বারা প্রভাবিত হতে পারে। এখন দেখার বিষয়, কূটনীতি কি উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি নতুন কোনো ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।